আমরা প্রত্যেকেই মানুষ, তাই আমাদের কথাবার্তা চলাফেরা জীবনযাত্রার মধ্যে ভুল ত্রুটি এগুলো থাকবেই। তাই বলে জীবনকে ছেড়ে দিলে চলবে না। প্রতিটি মুহূর্ত আমরা আমাদের জীবন থেকে কিছু না কিছু শিখছি। জীবন আমাদের থেকে যেমন কেড়ে নেয়, আবার অনেক কিছু আমাদেরকে ফিরিয়েও দেয়। মনে রাখবেন, জীবন আমাদেরকে ছোট বড় অনেক সমস্যার মধ্যেই ফেলবে, আর আমাদের উচিত সেই সমস্যাগুলোর মধ্য থেকে কিছু শিখে রাখা। কারণ আমাদের প্রতিটি ভুল আপনাকে এবং আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু কখনো বাসায় রুটি পরাটা এগুলো বানাই না, কারণ আমার সব গুণ আছে কিন্তু এই গুণটা তেমন আমার নেই। সেটা আপনারা আমার রুটি বানানো দেখলে অনেকে বুঝতে পারবেন। তো ম্যাক্সিমাম সময় বাসায় সকালবেলা খিচুড়ি, চা, বিস্কিট, স্যান্ডউইচ বা বাহির থেকে কিনে আনা নাস্তা এগুলো দিয়েই নর্মালি আমরা নাস্তাটা করে ফেলি। তবে আজকে আটিসুটি বেঁধে চলে এসেছি যে কেন আমি পারবো না, সব কাজ সবাই পারে, চেষ্টা করলেই একটু সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমিও আমার কাজটাও শিখে নিতে পারবো। তো সেই চিন্তাভাবনা থেকেই আজকে কাজটা শুরু করে দিয়েছি। আমি যে একদমই রুটি পরাটা এগুলো বানাতে পারি না এমনটা কিন্তু না। আমি বানাতে পারি, তবে আমারটা সুন্দর হয় না সবার মতো। তো সেই জন্য আসলে ভরসা করে কখনো নিজের উপরে কখনো বানাতে যাই না। তবে এই যে চেষ্টা করছি, একটু একটু করে হচ্ছে। কিন্তু আসলে আমরা অনেকেই আছি ভয় পাই যে কাজটা আমি পারি না, সেজন্য সেটা ফেলে রাখি বা ভয়তে করতে যাই না। এটা আমাদের একদমই করা উচিত না। গতকালকে সকালে নাস্তা করেছিলাম বাহিরের পরাটা দিয়ে। তো ওখান থেকে একটা পরাটা বেঁচেছিল। তো ছেলে দুপুরবেলা ছোট ছেলে পরাটাটা খাবার পরে বলছিল যে মাম্মাম আরও রুটি খাবে। তো ওই সময় বাসায় আসলে কোনো আটা ছিল না, যেহেতু বাসায় নাস্তা বানানো হয় না, সেই জন্যই আসলে বাসায় এই আটা থাকে না। তো ময়দা ছিল, আমি সেটা থেকে ওকে একটা পরাটার মতো বানিয়ে দিয়েছিলাম। তো পরে রাত্রে তাইফের বাবাকে বলছিলাম যে তুমি আটা নিয়ে এসো, আমি রুটি বানাবো, ও যেহেতু রুটি খেতে চায়। তো সেই ছোট ছেলের খাবার উদ্দেশ্য নিয়েই আসলে এই কাজে নেমেছি। যাক মাশাল্লাহ, রুটিগুলো কিন্তু সুন্দর হয়েছে। তো রুটি যেহেতু ভাজি করেছি, তো সেজন্য তো সাথে কিছু রাখতে হবে। সেজন্য এখানে আলু ভাজি, আর আমার কাছে আলু ভাজি দিয়ে রুটি, পরোটা এগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। যখন বিয়ের আগে মায়ের কাছে ছিলাম, মা কিন্তু এই রুটি ভাজি করলে পাশাপাশি ডিম ভাজি বা আলু ভাজি এটা রাখতই, আর আমিও কিন্তু আমার মায়ের দেখানো পথেই চলছি। বাহিরের যে পরোটা, ভাজি, ডাল এগুলো দিয়ে নাস্তা করি, ওটা কিন্তু যে শখের বশে বা পছন্দ তাই খাই সেটা না। একদমই কিন্তু পছন্দ লাগে না খেতে। তো যাই হোক, বাধ্যতামূলক হলে আর কি কিছু করার নেই। নিজে যদি করতে না পারি তখন তো অন্যের উপর নির্ভর করতেই হবে। এখানে হচ্ছে রুটি বানিয়ে তারপর চলে এসেছি বিছানাপত্রটাকে একটু রেডি করব, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো গুছানো হয়নি। তো পুরানো চাদরটা ভিজাতে দিয়ে দিয়েছি, খালা ধুয়ে দিবে, আর এখানে অন্য একটা চাদর বিছিয়ে নিচ্ছি। একটা ভিডিওতে বলেছিলাম আমি যখন কাজ করি আমার দুইও ছেলে মাশাল্লাহ আমার সাথে সবসময় হেল্প করে। তার একটু দৃষ্টান্ত আপনারা দেখে নিচ্ছেন। আমি যখনই কাজ করতে যাই, ও কিংবা ওর বড় ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। শুধু তো তারা দুই ভাই না, তাদের বাবাও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। তো এজন্য হয় কি যে মানসিক যে একটা শান্তি প্রশান্তি ওটা কিন্তু আমি সংসার থেকেই পাই। একটা সংসারে কিন্তু নিজের একটা মেয়ের জন্য না, একটা সংসার সবাইকে নিয়ে। আর সেই সংসারে যদি সবাই মিলে মিশে একটু ভাগে যোগে শেয়ারে কাজ করা যায়, তাহলে কিন্তু একটা মানুষের উপরে কখনোই অতিরিক্ত প্রেশার পড়ে না। তো ওখানে রুমের বিছানা রেডি করে রেখে তারপর হচ্ছে এই তো এখানে তাইফের বাবাকে খেতে দিচ্ছি, আর আমিও খেতে বসে পড়ছি। একসাথে দুজনেই খাবো। একসাথে দুজনের সব সময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। দেখা যায় আমি নাস্তা রেডি করে তাইফের বাবাকে দিয়ে যাই, আর ওদিকে দুই ছেলেকে নিয়ে আমি খেতে বসে পড়ি। আর বাচ্চাদেরকে দিয়ে এক জায়গায় খেতে বসলে দেখা যায় ওরা নানানভাবে ডিস্টার্ব করে। তো ওই জন্য না আসলে সব সময় একই টেবিলে খাওয়া হয় না, মাঝে মাঝে আলাদা আলাদা করেও খেতে দিতে হয়।
আসলে সংসারের শান্তিটা যেমন একটা মেয়ে উপরে ডিপেন্ড করে, তেমন কিন্তু সবার উপরেই একটা সংসার কখনোই একটা মেয়ের জন্য না। সবাই মিলেই একটা সংসারের সব কিছু দেখে শুনে তারপরে রাখতে হয়। আমরা অনেকেই আছে মনে করি যারা যে একটা সংসারে রান্নাবান্না থেকে ঘরের কাজকর্ম সব কিছুই একটা মেয়ে বা একটা বউয়ের উপর ডিপেন্ড করে। এটা একদমই ভুল একটা চিন্তাধারা। একটা মেয়ের জন্য একটা সংসার কখনোই নয়। এখানে সবাই মিলেমিশে যদি হাতে হাত লাগিয়ে একজনের পাশে একজন একটু হেল্প করে, তাহলে কিন্তু দেখা যায় সেই সংসারে শান্তির আর অভাব থাকে না। আমরা অনেকেই আছি একজনের উপরে সব কাজ ফেলে রেখে বসে থাকি, এটা কখনোই করা উচিত নয়। সেক্ষেত্রে দেখা যায় কি যে বাসার মধ্যে কিন্তু একটা কলহ সৃষ্টি হয়, বা একটা মানুষ কখনোই এতগুলো কাজ করতে পারে না। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। ভাবছি আজকে তাইফের বাবা বাসায় আছে, তো আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা জুতার র্যাক নিয়ে এসেছি আর কিছু টুকিটাকি, তো ওটা দিয়ে ডাইনিং রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিব। একটা আপু না, অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিল, আপু জুতার যে র্যাকটা এটার প্রাইস কত নিয়েছিল। এটার প্রাইস নিয়েছিল 4000 টাকা। তো এখানে কোনো ডিসকাউন্ট ছিল না। আর আরএফএল বেস্ট বাইতে তো কোনো ডিসকাউন্ট সেরকম থাকে না যদি না আপনি মেম্বারশিপ থাকেন সেখানে। তো আমরা ওই রকমভাবে আর কি আরএফএল থেকে সবসময় কেনাকাটা হয় না, তো যার কারণে আমাদের ওখানে ডিসকাউন্টের কোনো সুযোগ ছিল না। তো এখানে জুতোগুলোকে এর ভিতরে সেট করে রেখে দিব। আমার কাছে ভালো লেগেছে, একটা অনেক ভালো লেগেছে এই কারণে, যার কারণে দেখা যায় যে এর ভিতরে জুতো রাখলে বালু বা ময়লা ছয়লা বাহিরে বের হতে পারে না। দেখা যায় ভাড়া বাসাতে আমরা থাকি, তো এই ভাড়া বাসাতে থাকলে বাসার সামনে কিন্তু বাড়িওয়ালারা জুতো রাখতে দেয় না। তো সেই ক্ষেত্রে জুতোগুলোকে কিন্তু সবসময় বাসার মধ্যে রাখতে হয়। আর বাসার মধ্যে এইরকম ডাইনিং রুমেই বেশিরভাগ কিন্তু আমরা জুতোর র্যাক রেখে থাকি। আর এতে কিন্তু পরিবেশটাও ভালো দেখা যায় না, সেই ক্ষেত্রে আর ফ্লোরটাও নোংরা হয়। অনেক সময় বাচ্চারা কিন্তু জুতো বালু বা ময়লা অবস্থার ভিতরে এনে রাখে, তো ওই সময় ঘরের ভিতরটা কিন্তু অপরিষ্কার হয়ে যায়। তো এজন্য খুবই ভালো হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখন থেকে, আর ভিতরে কোনো ধুলো ময়লা এগুলো জমবে না। আসলে প্রত্যেকটা মেয়েই কিন্তু তার সংসারটাকে অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু না। আমারও ভালো লাগে সংসারটাকে অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঝামেলা হয় বাচ্চাদেরকে নিয়ে, বা ওদেরকে সময় দিতে হয়। তো ওদেরকে সময় দিতে দিতে একটা সময় দেখা যায় কি যে আসলে সব কিছু সময় মতো টাইম মেনটেন করে করতে পারি না। আমি যখন এই কাজগুলো করছিলাম তখন তাইফের বাবা কিন্তু তার বড় ছেলেকে নিয়ে স্কুলে ছিল। তো আমি কি করছি, এই পাশে যতটুকু গোছানোর গুছিয়েছি, বাকিটা হচ্ছে দেয়ালে যে পিন মারতে হবে, লোহা বসাতে হবে, ওটা তো আর আমি পারি না। তো তাইফের বাবা আসার পরে অপেক্ষায় ছিলাম তার জন্য কখন আসবে। তো বাহির থেকে আসার সাথে সাথেই তো আর বলতে পারি না, তো বাহির থেকে এসে রেস্ট নিয়েছে, তারপর বলছি তুমি আমাকে একটু হেল্প করে দাও। আসলে একটা মেয়ে যেমন তার হাজব্যান্ডকে বুঝে, তার হাজব্যান্ডেরও একটা মেয়েকে বোঝা উচিত। সে বাহির থেকে এসেছে, এই অবস্থায় যদি আমি তার হাতে সাথে সাথে একটা কাজ উঠিয়ে দিই, সেটা কিন্তু কখনোই ভালো লাগে না দেখতে। তো এই জন্য কতক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বলছি যে আমার এই কাজটা তো আমি করতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করে দাও। তো সে আর অপেক্ষা করেনি। তো দেখা যায় বাড়িওয়ালাদের বাসার ভিতরে কোনো রকমের স্পট পড়ে যায় কিনা, এটারও একটা চিন্তার বিষয় আছে। দেখা যায় যে মাঝে মাঝে বাড়িওয়ালারা আসে বা চেক দেয়, তখন কিন্তু একটা মানে সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই জন্যই আর কি নিজে করতে যাইনি, নয়তো এই কাজটা নিজেই করতে পারতাম। ভয়ে ভয়ে আর কি তার অপেক্ষায় ছিলাম। আসলে আমরা এই বাসাটায় আসার পরে আমাদের বাড়িওয়ালাটা মোটামুটি ভালো আছে, সেরকমের কোনো ঝামেলা করে না। এর আগে অনেকগুলো বাসা এমন ছিল যে মাঝে মাঝে তারা এসে চেকিং করতো যে কোথায় কোন সমস্যা করেছি না করেছি। তো মোটামুটি এখানে ওয়ালমেটগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখন টেবিলটাকে একটু ক্লিন করে তারপর গুছিয়ে নিব।
প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার সংসারটাকে অনেক সুন্দর করে মনের মতো করে সাজাবে, কিন্তু যেহেতু আমরা ভাড়া বাসাতে থাকি এই কারণে কিন্তু দেখা যায় যে ভাড়া বাসাতে মনের মতো কোনো কিছুই হয় না। আমার কিচেনটা নিয়ে তো আমার অনেক সমস্যা, দেখা যায় ওখানে কোনো সুইচ বোর্ড নেই। আমি যদি ইন্ডাকশনে রান্না করতে যাই সেজন্য আমাকে সেই ডাইনিং টেবিলের উপরে আসতে হয়। আর ডাইনিং টেবিলের উপরে রান্না করাটা যে কি একটা ঝামেলা সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারেন। আসলে কিছু করার নেই, এর মধ্য দিয়েই চলতে হবে। যখন আমি ডাইনিং টেবিলের উপরে রান্না করতে আসি আমার যে কি পরিমাণে বিরক্ত লাগে সেটা আর কি বলবো, কিন্তু কিছু করার নেই, যেহেতু সুইচ বোর্ড রান্নাঘরে দেয়া নেই তো ওখানে আর সেরকম রান্নার ব্যবস্থাও করতে পারি না, যার কারণে সব সময় আমার ইন্ডাকশনে রান্না করতে হলে এখানেই এসে রান্না করতে হয়। তো এই তো মোটামুটি আমি কিন্তু আমার ডাইনিং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেক আপুরাই কিন্তু আমাকে বলে, আপু তোমার পুরো বাসার একটা ব্লগ দাও, পুরো বাসার একটা ভিডিও দাও। আসলে পুরো বাসার একটা ভিডিও দিতে গেলে ওই দিন কিন্তু অনেক পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে তারপর আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয়। তো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা থেকে যদি আপনারা কোনো কিছু শিখতেই না পারেন তাহলে সেই ভিডিও দিয়ে কি লাভ হবে বলেন। তো সেই জন্য চাইছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আপনাদের সামনে তুলে ধরবো। জানি না সেটা কবে হবে, তবে চেষ্টা করব খুব শিগগিরই একটা হোম ট্যুর দেওয়ার। ভাড়া বাসায় থাকতে গেলে অনেক কিছুই মাথায় নিয়ে তারপরে থাকতে হয়। আপনি আপনার মতো করে চাইলেও সব কিছু সবসময় সম্ভব হয় না। আমার এই ডাইনিং রুমটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, কারণ হচ্ছে এই রুমটার ভিতরে যে একটা রুম থেকে আর একটা রুমে যাব তার মাঝ বরাবরই আমার ফার্নিচার রাখতে হয়, এটা আমার কাছে আসলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এগুলো মানিয়ে নিয়েই আর কি গুছিয়ে এর মধ্যে থাকতে হবে। ভাড়া বাসা যেমনই হোক না কেন, যদি নিজের মতো করে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে নিজের মতো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটাও দেখতে খারাপ লাগে না। আমি জানি না আমার ভিডিওর এই অবধি কোন আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার সাথে আছেন, যদি থেকে থাকেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটা আপু বলেছিল, আপু ডাইনিং রুমে যদি ওয়ারড্রোব রাখা হয় সেটা তো মানায় না, কিন্তু আপু আমার কিছু করার নেই, কারণ আমার বেডরুম দুটোতে স্পেস কম, যতটুকু রাখার ততটুকু আমি রেখেছি। আর এত বড় ওয়ারড্রোব আমার বেডরুমে রাখলে আমার মনে হয় সেখানে কোনো স্পেসই থাকবে না, তো সেজন্য আমি এখানে রেখে দিয়েছি। আসলে কিছু করার নেই, ভাড়া বাসাতে মনের মতো করে কোনো কিছুই পাওয়া যায় না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং রুমটা মোটামুটি মনের মতো করে গুছিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।